সুতরাং দায়িত্ব নেওয়ার পরে আমি অনেকগুলো কাজ করছি এবং আমরা গণশুনানির আয়োজন করছি দু কারণে। কারণ বিভিন্ন এলাকা ভিত্তিক অনেক সমস্যা আছে এবং এই সমস্যাগুলো তো আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্ট থেকে তো আমরা অফিসিয়ালি অনেক সমস্যাগুলো সম্বন্ধে খবর পাচ্ছি, কিন্তু এইটা কতটুকু সঠিক এবং স্থানীয় পর্যায়ে আসলে কি কি কাজ আরও করার প্রয়োজন আছে সেটাকে মাথায় রেখে আমি ভাবলাম সবার সাথে সরাসরি কথা বলা দরকার। এবং এই সরাসরি কথা বলারই প্রক্রিয়া হিসেবে আমরা 10টি জোনে আমি 10 দিন ধারাবাহিকভাবে যাব, গিয়ে আপনাদের কাছ থেকে আমরা শুনবো আপনাদের সমস্যাগুলো কোথায় আছে। এটা হচ্ছে একটি বড় কাজ। দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেকটি এলাকাতেই পাবলিক স্পেস মানে ওপেন স্পেস, মাঠ এবং ওপেন যে স্পেসগুলো আছে এগুলোর অভাব আছে, সেটা আমরা কিভাবে উদ্ধার করতে পারি সেটা নিয়েও আপনাদের সাথে কথা বলবো। একটি হচ্ছে যে নাগরিক সমস্যা, দ্বিতীয় হচ্ছে যে এই ওপেন স্পেস আমরা কিভাবে উদ্ধার করব। সেটার জন্য আমরা ধারাবাহিকভাবে 10টি জোনে 10টি জায়গায় 10 দিনে আমরা এই শুনানিগুলো করব। এই শুনানিগুলো করার সাথে সাথে আপনাদেরকে একটি ফর্ম দেওয়া হয়েছে, আপনারা দয়া করে ফর্মে আপনাদের ইস্যুগুলো এবং কোন কোন জায়গা দখল হয়ে গিয়েছে উদ্ধার করা যায়, সেটা সিটি কর্পোরেটের সম্পত্তি হোক অথবা যে কারো সম্পত্তি হোক, যেটা রাষ্ট্রীয় সম্পত্তি, আমাকে জানালে আমরা এটা শুধু উদ্ধার করার চেষ্টা করব এবং আশা করি সেই উদ্ধার প্রক্রিয়া এই মাসের মধ্যেই শুরু হবে। তো সুতরাং আপনাদের কাছে আমরা এসেছি, আমরা এগুলো লিপিবদ্ধ করব, লিপিবদ্ধ করে আমরা অ্যাকশনে যাব এবং তারপরের মাসে আমি আবার আসব। আমরা কতটুকু আপনারা যা যা বলেছেন সেটা আমরা বছরে 3 বার আমি আপনাদের কাছে আসব, এসে কি কি কাজ আপনারা বলেছেন এবং আমি কি কি কাজ করেছি সেটা আপনাদের কাছে আমরা আপডেট দিব। তাহলে আমি যে কাজটি করছি সেই কাজটির এক ধরনের ট্রান্সপারেন্সি থাকবে। এবং আমি যদিও ইলেক্টেড না, কিন্তু আমি মনে করি রাষ্ট্রের অবস্থান থেকে নতুন যে দেশ হয়েছে, সেই নতুন যে সরকার হয়েছে, সেই সরকারের অবস্থান থেকে আমি প্রতিটি নাগরিকের কাছে আমি অ্যাকাউন্টেবল, মানে জবাবদিহি করতে বাধ্য। তো সুতরাং সবাই মিলে আমরা আমাদের যে অবস্থাগুলো আছে সেগুলো প্রায়োরিটি করি। অনেকগুলো কাজ দীর্ঘমেয়াদী, যেগুলো স্বল্প মেয়াদে করা সম্ভব সেগুলো যেন আমি করতে পারি এবং আপনাদের কাছে এসে আমি রিপোর্ট করব। এরকম না যে আপনারা আমার কাছে এসে রিপোর্ট করবেন, আমি আপনাদের কাছে এসে রিপোর্ট করতে চাই। সুতরাং আজকের আলোচনায় আমরা এগুলো লিপিবদ্ধ করব। আমাদের এখানে জিয়া সাহেব আছেন, উনি এখানকার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অনেক বিদ্যার মানুষ এবং অনেক কেপেবল মানুষ। উনি একদিকে স্কলার আর একদিকে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন বুঝেন। তো ওনার কাছে একটা কপি থাকবে, আমার কাছে একটা কপি থাকবে এবং আমরা অফিসে এটাকে তাড়াতাড়ি প্রায়োরিটাইজ করে আমরা যেগুলোকে টেন্ডার করা দরকার সেটাতে আমরা টেন্ডার করে ফেলবো, যেগুলোকে প্রায়োরিটি করা দরকার সেটাকে আমরা প্রায়োরিটি করব, যেগুলো একটু দীর্ঘমেয়াদী সেগুলো আমরা প্রসেসে ফেলবো এবং আগামী 2-3 মাসের মধ্যে আমরা কাজের অগ্রগতি নিয়ে এবং আগের যে আলোচনা হয়েছে সেই রিপোর্ট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং আপনারা যেন বলতে পারেন যে আমরা সকলে মিলে আমাদের নিজেদের শহরের সমস্যাগুলো আমরা সমাধান করছি। এটা আমাদের একার কাজ না, আমারও একার কাজ না, আমাদের সকলের মিলে আমরা এটা করব। আমি ফ্লোর ওপেন করে দিচ্ছি। আপনারা আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আসছি, আমি দেখতে কেমন এগুলো বলার, আমি ইয়াং, এনার্জেটিক, এগুলো আমি জানি, এগুলো বলার দরকার নাই। মূল সমস্যাটা বলবেন যে আমার ওয়ার্ড এত, ঠিকানাটা বলবেন, কি সমস্যা আছে, যেটা আমি এখন লিপিবদ্ধ করব। তারপর আমরা এর পরবর্তী, যেহেতু অনেকেই আছেন, সময়টা আমি আপনাকে বলছি, এখন 4টা বাজে, আমরা সম্পূর্ণ 1 ঘন্টা ধরে আপনাদের কথা শুনবো এবং এগুলো লিপিবদ্ধ করব। আমি অলরেডি কিছু কাজ হাতে নিয়েছি, সেগুলোর আপডেট আপনাকে দিব এবং বাকি কাজগুলো আমরা লিপিবদ্ধ করে নিয়ে যাব। আমি সকলের জন্য ফ্লোর ওপেন করে দিচ্ছি। আপনারা যিনি কথা বলতে চান হাত তুলবেন, কিন্তু কথা বলবেন না। ধন্যবাদ। জনাব মাননীয় প্রশাসক, ধন্যবাদ এবং আমাদের থানার সভাপতি আছে, উনি নকল ধরনের সবকিছু। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমাদের ওয়ার্ড কমিশনার আসছে, উনি আমাদের অক্লান্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি সর্বপ্রথম ঢাকা উত্তরের প্রশাসক মহোদয়কে তার মধ্যে আছি। তো যেহেতু শিশু পার্কের বিষয় আছে, আমি আশা করব এই শিশু পার্কগুলিকে সংরক্ষণ করে এবং ওয়ার্কওয়ে পানি ট্যাঙ্কি থেকে রাজু হোটেল পর্যন্ত পাইপটি কেন বসানো হবে না জানি না, কিন্তু বড় পাইপ দিয়ে রোডটা ব্লক করা ফেলে রেখেছে।
এই আমি যেহেতু মিরপুর 11 নম্বর একটু সামনে আসেন। তো ওটা মানে অনেক বছর ধরে ওই প্লটের যে সামনের যে সম্মুখ অংশটা সম্পূর্ণ রাস্তাটাই ব্লক বন্ধ, সম্পূর্ণ রাস্তাটাই বন্ধ। বলতে চাই যে মাঠের কথা বলছি যে নিরাপদ একটা আমাদের স্থান দরকার, যেহেতু ভূমিকম্প খুব কাছাকাছি। তো এই জন্য যে আমাদের 3 নম্বর ওয়ার্ডটা 1.01 বর্গ কিলোমিটার, কিন্তু অনেক এলাকার চাইতে একটু ডিফারেন্ট। আমাদের ক্যাম্প একটা ব্যবস্থা আছে, অনেকগুলা লাইনের মাথায় ছোট ছোট কিছু ক্যাম্প আছে, যেটা এই দুর্ভোগগুলা আমাদেরকে যাতে নাকি সহজভাবে করা যায়। আরেকটা পয়েন্ট আছে, আমাদের অ্যাভিনিউ ওপেন হয় নাই। 11 নম্বর রোড এবং 10 নম্বর রোডের মাঝখানে একটা রোড আছে, সেটা কোনোদিন ওপেন হয় নাই। 10 নম্বর রোড এবং অ্যাভিনিউ 3-র মাঝখানে একটা রোড আছে, সেটা ওপেন। আমি এখানে আমার এক ছোট ভাই আছে আনোয়ার, 5 নম্বর ওয়ার্ডের প্রতিনিধিত্ব করতেছে। 1999 সালে পলিথিন বর্জনের উপরে 5 ফিট করে ড্রেন চাই। আরেকটা বিষয় যে আমাদের 11 নম্বর রোডের বাজারটা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত অ্যাভিনিউ 3টা আজ পর্যন্ত কেউ ঠিক করতে পারে নাই। আমাদের ওইখানে বাজারটা উঠাইয়া বাজারের নতুন ভবনে আনিস সাহেব যখন আসছিল তখনও আসছিল, আসাটা কি আপনি 3 মাস পরে ওদের ক্লাসের লোক। তো সুতরাং এখন আমি আপনারা একটু কষ্ট করে যদি লিখে দেন, আমি তো আসছি আপনার সমাধান করার জন্য। শুনবো হ্যাঁ শুনবো, হ্যাঁ শুনবো। আমি জানি ভাই, বললাম তো শুনবো। আমি একটু বলতে দেন আমাকে। হ্যাঁ, আপনাদেরটা শুনতেই আসছি, এবং হ্যাঁ একটা না 2টা শুনবো পরে। সেটা হচ্ছে আমি কিছু বলি। আমরা এই পর্যন্ত এই যে কথাগুলো আপনারা বললেন সেই লাইট অনুযায়ী আমরা কি কাজ করব। তারপরে হচ্ছে কি কাজ করা লাগবে। আমি তো অনেক কিছু শিখেও গেলাম, কারণ আসছি তো শিখতে, তাই না? তো সুতরাং একটু বলতে দেন আমাকে। তারপরে আপনাদের সাথে আমাদের পাশে একটি দেখেছেন যে আপনাদেরকে যারা কাগজ দিয়েছে ওরা হচ্ছে ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট। আমি এবার আজকে দুটো টিম সাথে করে নিয়ে এসেছি। আমি সরাসরি এসেছি, আপনারা আর আমরা একই কাতারের লোক, ঘুরে ফিরে তো আমি তো আপনাদের লোক। অপোজিট সাইডে সিটি কর্পোরেশনের সকল অফিসাররা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের আছেন, এবং একটা বড় ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট মানে আমরা হায়ার করেছি, আমাদের ওরা পার্টনার, এবং টাউন প্ল্যানার আমরা নিয়ে এসেছি। তো সুতরাং যেই ওয়ার্ডের যেই ছোট জায়গা, ছোট যে ক্রাইসিসগুলো আছে, এগুলো আপনাদের সাথে ওনারা আবার যোগাযোগ করবেন। যোগাযোগ করে এটা নোট হচ্ছে, যোগাযোগ করে ওই অবৈধ জায়গাটা আমরা উদ্ধার করব। উদ্ধার করার পরে কি ডিজাইন করতে হবে না, ওই প্ল্যানিংটা আপনারা করবেন, আপনাদেরকে সাথে নিয়ে ওই প্ল্যানিংটা করা হবে। এবং আমরা এই বছরের মধ্যেই যত পাবলিক স্পেস মিরপুরের আছে আমরা চেষ্টা করব সর্বোচ্চ পর্যায়ে, সবগুলো পারবো না, সর্বোচ্চ পর্যায়ে আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা এগুলো অবমুক্ত করব। হ্যাঁ, তো সুতরাং আপনারা যদি দয়া করে কাগজে স্পেসিফিক ভাবে লেখেন যে আমার এই ওয়ার্ডের এই জায়গার মধ্যে এতটুকু দখল আছে, এইটা আগে খালি জায়গা আসলে এখন নাই, মার্কেট হয়ে গেছে, দোকান হয়ে গিয়েছে, তখন আমাদের জন্য সুবিধা হবে। এটাকে আমি স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে বুঝে, যদি সিটি কর্পোরেশনের জায়গা হয় তাহলে 1 সপ্তাহের মধ্যে আমি অবমুক্ত করতে পারবো। যদি অন্যদের জায়গা হয়, এই সরকারের একটি বড় বিউটি হচ্ছে আমরা এখন ধাক্কাধাক্কি করি না, এটা আমার জায়গা না, আমার দায়িত্ব না, আমার অন্য কিছু না, এগুলো না, আমরা এটা সমাধান করব। ফর এক্সাম্পল, আজকের আলোচনায় একটা জিনিস অনেকবার অনেক জায়গা থেকে এসেছে যে পানির সমস্যা। একটা হচ্ছে যে অবৈধ অনেক লাইন আছে, সেটাকে বৈধকরণ, কারণ পানি হচ্ছে অধিকার। আরেকটা হচ্ছে যে লাইন দিয়ে গিয়েছে সেটা একদম টোকেন অবস্থায় দিয়ে গিয়েছে, সেটা প্রপারলি বুঝিয়ে দেওয়া যায় নাই। আমি সিটি কর্পোরেশনের দায়িত্বের সাথে সাথে ওয়াসার বোর্ড মেম্বার, আমি আগামী বোর্ড মিটিং এটা উঠেই আমি এটাকে সিরিয়াসলি দেখব। সুতরাং আমি যদি ইভেন বোর্ড মেম্বার নাও হতাম, যেহেতু এটা লোকাল গভর্নমেন্টের অধীনে, আমি ওয়াসার এমডিকে আমি সরাসরি আনার মতো আমার এক ধরনের বন্ধুত্ব সম্পর্কও আছে, এবং এই প্র্যাকটিসটা আমরা এখন করি। গণপূর্তের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতেও যদি কোনো সমস্যা থাকে, কারণ এখানে অনেক মাঠ গণপূর্তের হাউজিংয়ের মাঠ না, এই মাঠগুলোকে আমি অলরেডি গণপূর্তকে বলেছি যে আপনাদের মাঠগুলোকে আমরা, যেহেতু আমাদের এক ধরনের বরাদ্দ আছে, আমরা এই মাঠগুলোকে আমরা ঠিক করে দেব, এবং এই মাঠগুলোকে পরিচালনা কিভাবে করতে হবে সেটাও ঠিক করে দেব। কারণ গুলশান, বনানী এবং উত্তরার কিছু মাঠ অনেক সুন্দর, কিন্তু সাধারণ লোকজনদের ঢুকতে দেয় না। এখানের মধ্যে এক ধরনের সিন্ডিকেশন কিংবা এক ধরনের মাসল পাওয়ার আছে। তো মিরপুরে আমরা যেন সেটা না হয়, সেজন্য প্রত্যেকটি মাঠ কেন্দ্রিক আমরা কমিটি করে দিব।
খালগুলো যেন ঠিক মতো রক্ষণাবেক্ষণ হয় সেজন্য খাল কেন্দ্রিক কমিটি করে দিব। এই কমিটিগুলো চালানোর জন্য আমরা অর্থ বরাদ্দ দিব যেন ঠিক মতো চলে। তো সুতরাং এগুলো আমরা করব। এখন আমাকে 2 মিনিট সময় দেন কিংবা একটু বেশি সময় দেন, আমি পুরো বিষয়টা একটা একটা করে ইস্যু যা আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ সেটা আমি বলি। 1 নাম্বার হচ্ছে বলা হয়েছে যে এখানে শিশু পার্ক নাই এবং ওয়াকওয়ে নাই, যেসব জায়গার মধ্যে সেসব জায়গা আমরা উদ্ধার করব। প্যারিস রোডের খেলার মাঠটি আমরা উদ্ধার করার জন্য অলরেডি আমি তালি দিয়ে না প্যারিস রোডের খেলার মাঠ উদ্ধারের জন্য অলরেডি আমি ম্যাজিস্ট্রেট নিয়োগ করে দিয়ে আমি এখানে আসছি। তো সুতরাং 2-3 দিনের মধ্যে এটা উচ্ছেদ হয়ে যাবে এবং শুধু উচ্ছেদ করে ছাড়বো না, আমরা এটা ফেন্সিং ওয়াল দিয়ে দিব এবং এগুলো দিতে হয়তো 2-3 মাস সময় লাগবে, বাট আমরা এটা দিয়ে দিব। ড্রেনেজ আউটলেট যেগুলো দখলে আছে সেকশন 11-এ, সেই ড্রেনেজ আউটলেটগুলো আমরা উদ্ধারের জন্য নেমে যাব। প্যাসেঞ্জার ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলা হচ্ছে, সেটার জন্য প্রকল্প করতে হবে, আমরা এটা করে ফেলবো। মেইন রোডে গাড়ি পার্কিং এবং সবজি বাজার, মূল যে মেইন রোড আছে সেই মেইন রোডে গরিবের টেসলা যেটাকে বলা হয় যে অটোরিকশা যেন ঢাকার মেইন রোডগুলোতে বন্ধ হয়, সেই জন্য অলরেডি আমি পদক্ষেপ নিয়েছি। আপনারা কিছু কিছু নিউজে দেখতেছেন, ভাই আপনার মামার সাথে পরে কথা বলেন, যারা হচ্ছে আপনার নিউজগুলোতে দেখছেন যে ডিএমপি এই ব্যাটারি চালিত রিক্সাগুলো বন্ধের জন্য বিভিন্ন ট্র্যাপ ব্যবহার করছে, আপনারা মনে হয় এটা দেখেছেন। এটা কিন্তু আমার উদ্যোগ, হ্যাঁ। তো সুতরাং এটা ডিএমপি যখন আমাকে প্রথম দিন এসে বললো যে আমরা এটা কি, আমি বলবো কিভাবে বন্ধ করবেন, তখন বললো যে আমরা ট্র্যাপ লাগিয়ে দিই, কারণ তার আগে তো প্রচুর মারামারি হয়েছে আপনারা জানেন। এখন হচ্ছে এগুলো অবৈধ যানকে আমরা কেন বৈধতা দিব, কেন চলতে দিব? নাম্বার গরিবের কাজ বলছে, এখানে অনেক গরিব আছে, আমি বললাম যে গরিব অন্য কাজ করবে, গরিবের আরে এটা তো গরিব যার যিনি এই রিক্সা চালান তিনি তো 1.5-2 লাখ টাকা খরচ করে রিক্সাটা কিনেন না, উনি তো এক ধরনের দিন মজুরি করেন, সত্যি কথা এটা, সাথে উনি অন্য কোথাও দিন মজুরি করবে, অন্য কোনো সেক্টর, বাংলাদেশের সেক্টরের অভাব নাই। তো সুতরাং গরিবে কি খাবে, গরিব এটা মানে রিক্সা না চালালে মাদক নিয়ে বসে যাবে, এটা মিথ্যা কথা। যার পেটের জোর আছে সে অল্টারনেট লাইভলিহুড খুঁজে বের করবে, দিস ইজ নাম্বার 1। তারপরেও যেহেতু আমরা রাষ্ট্রের রেসপন্সিবল অবস্থার মধ্যে আছি, আমরা একটা হাই লেভেল কমিটি করেছি যেখানে ব্যাটারি চালিত যানগুলো যখন যদি আমরা ফেজ আউট করি তাহলে নতুন যানের ডিজাইন কি হবে, বুয়েট আমাদেরকে সেই ডিজাইন দিয়ে দেওয়ার পরে আজকে একটা সকালবেলায় হাই লেভেল কমিটি মিটিং বসেছে, সেখানে আমাকে জিজ্ঞেস করেছে যে এই যানগুলোর বর্তমান অবস্থা কি। আমি গত সপ্তাহে কারা এটা প্রডিউস করবেন, নতুন যে যানগুলো আসবে, সেই প্রাইভেট সেক্টরকে আমরা রাজি করিয়েছি, 2টো গ্রুপকে, তারা এটা প্রডিউস করবেন, তাদের সাথে আমরা সরকারের সাথে এমওইউ করে আমরা ব্যাটারি চালিত যানগুলো এখন হাতে চলে, যে কারণে তার কোনো ব্রেকের কন্ট্রোল নাই। তো সুতরাং এটা ডেফিনেটলি হাইড্রো হতে হবে, পায়ে ব্রেক করতে হবে, পুরো ডিজাইনটা যেহেতু বুয়েট দিয়ে দিয়েছে, বেসড অন দ্যাট ডিজাইন প্রোডাকশনে কিভাবে যাবে, ইনভেস্টমেন্ট কারা করবে, আমি সব রেডি করে ফেলেছি। এবং 2 সিটি কর্পোরেশন সহ বাংলাদেশে যে 3000 এলজিআই আছে, সেই সবগুলো এলজিআই থেকে আমরা ডেমোগ্রাফি বেস, মানে কোন শহরে কতটুকু মানুষ আছে এবং কতটুকু ইনফ্রাস্ট্রাকচার আছে, সেটার উপর ভিত্তি করে আমরা কোন জোনে কতটুকু রিক্সার অনুমোদন দিলে কাজ হবে সেটা আমরা আইডেন্টিফাই করছি, করে আমরা নাম্বার প্লেট দিব, বৈধতা করব। নতুন ডিজাইন, পুরান ডিজাইনকে আমরা বৈধতা করব না। নতুন ডিজাইনে যখন বৈধতা করব, আপনারা জানেন রিক্সার একটা নাম্বার প্লেট দিয়ে 10টা রিক্সা চলে, আমরা এটাও বিএমটিএফ এর মাধ্যমে ইঞ্জিনিয়ারিং করব যে এই জোনের বাইরে গেলে আমরা নোটিফিকেশন পাবো এবং আমরা এটা তখন তাকে পানিশমেন্ট দিতে পারবো এবং এটা কপি করা যাবে না। তো সুতরাং এই টেকনোলজিও আমরা ইনোভেট করছি, এগুলো খুবই সিম্পল টেকনোলজি, বাট আমরা এই সলিউশনগুলোতে না গেলে এই শহরকে আমরা বাঁচাইতে পারবো না, এটা এখন একটা ডেঞ্জারাস অবস্থার দিকে চলে গিয়েছে। তো সুতরাং এটা চলমান, বাট এই মুহূর্তে ঢাকার মেইন রোডে যেন আপাতত ভিতরে চলো, কিন্তু মেইন রোডে আপাতত কোনো ধরনের টেসলা আমরা গ্র্যাজুয়ালি বন্ধ করতেছি। ট্র্যাপ তৈরি হচ্ছে, ওয়ার্কশপে ট্র্যাপ তৈরি হচ্ছে, আমরা এক একটা করে দিয়ে দিচ্ছি এবং এই পুরো ট্র্যাপটি শুধুমাত্র উত্তর সিটি কর্পোরেশন ভিত্তিক করছি না, আমি এই ট্র্যাপের ইনভেস্টমেন্ট জোগাড় করে দিয়েছি, টিএমপিকে বলেছি পুরো ঢাকাকে লাগান, ঢাকার যেখানে যেখানে প্রয়োজন সেখানে আপনি এটা ইনস্টল করেন এবং গ্র্যাজুয়ালি এই যে পথগুলো আমরা বন্ধ করে দেবো। কিছুদিন পরে যে দেখবেন হোপ মার্কেট, যেখান থেকে হাঁটা যায় না এবং লোকজনদেরকে মাইর দেয়, আমরা এই হোপ মার্কেটের ভিতর থেকে কোনো কিছু ঢুকতে দিব না এবং এগুলো আমরা গ্র্যাজুয়ালি ক্লিয়ার করব। রাতের বেলা আমি ট্রাক নিয়ে বের হবো, এই যে মালপত্র রেখে বাসায় গিয়ে ঘুমান, সকালবেলা এসে অরাজকতা করেন, আমরা ট্রাকে করে সব উঠাই নিয়ে যাবো। ইউ গেট মি? হ্যাঁ,
তো সুতরাং এটা আমরা করব, আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের জনগণের শক্তিটা আমার লাগবে। কিন্তু ফার্ম গেটের ইন্দিরা রোড থেকে শুরু করে এই পুরো যে সার্ভিস রোড আছে, এখানে আমি রিক্সা ঢুকতে দিব না, কোনো হকার থাকবে না, এটা পুরোটা হাঁটবে মানুষ, দেখতে সুন্দর লাগবে। আপাতত মিরপুর 1 নম্বর থেকে 13 নম্বর পর্যন্ত এই পুরোটা আমরা হকার মুক্ত করব। আমরা এটা এখনই করতে চেয়েছিলাম, যেহেতু একটি বড় সমাবেশ, আন্তর্জাতিক সম্মেলন ঢাকা শহরে হচ্ছে, এই জন্য কোনো ধরনের হেজিমনি যেন না হয়, এই জন্য আমরা অপেক্ষা করছি। আমরা এটা বৈশাখের পরে ফাটাই ফেলবো। এবং সুতরাং এরপর আমরা গ্র্যাজুয়ালি অন্য মহাসড়কগুলোতে আমরা এই কাজগুলো করব। আপনাদেরকে আমরা চাই। এরপরে ইস্যুতে আসি, ভূমিকম্প স্ট্রাকচারের কথা বলেছেন, আমরা একটা বড় ক্যাম্পেইনে যাব। আপনি দয়া করে আমার অফিসে আসবেন, আমরা এটাকে কিভাবে পুরো ঢাকা ব্যাপী করতে পারি। ডেফিনেটলি আই উইল রিয়েলি ওয়েলকাম ইফ ইউ কাম টু মি। হিডেন রাস্তা যেগুলো মুক্ত করা দরকার, অ্যাভিনিউ 5, অ্যাভিনিউ 3-এ বলেছেন, আমরা কোনো রাস্তা বন্ধ করব না। উত্তরাতে আমি গণশুনানি করেছি, সেখানের মধ্যে অনেক রাস্তা অনেকে বন্ধ করে দেন, রাতের বেলা লাইট গেট লাগিয়ে বন্ধ করে দেন। মোবিলিটি হচ্ছে রাইট একটা শহরের মধ্যে। তো সুতরাং কারো রাইটসকে কখনো বন্ধ করা যাবে না। কেউ যদি মাস্তানি করে আপনার ওয়াল দিয়ে দেন রাস্তার উপরে, এই প্র্যাকটিসে আমি বেঁচে থাকতে সম্ভব না এখানের মধ্যে, এই ঢাকা শহরে। হ্যাঁ, তো ঢাকা শহরে এত বড় মাস্তান এখন আর নাই, এটা বন্ধ করে দিব। হাসিনার মতো বড় মাস্তান বাইট করে দিচ্ছি। পলিথিন নিয়ে আমরা ক্যাম্পেইন করব, আমরা চেষ্টা করব এটাকে, যেহেতু সেক্রেটারি জনা হাসান চেষ্টা করছেন, এটাকে কিভাবে আরেকটু কম্প্রিহেন্সিভ করা যায় সে চিন্তা করছি। আপনারা জানেন পাট মন্ত্রণালয় 2.5 লক্ষ পাটের ব্যাগ তৈরি করছে, এটা আপনাদের জনগণকে দেওয়া হবে, তারা যেন এই প্র্যাকটিসটা শুরু করে, তারপরে তারা বিসমিল্লাহ করবে, আমরা এটা কন্টিনিউ করবে। এবং এটা একটা বড় সমস্যা, আমরা চেষ্টা করছি ঠিক করার জন্য। রেস্টুরেন্টগুলো নিয়ে যে কাহিনী বলা হয়েছে, আমি অনেক মহোদয়কে অনুরোধ করব, আমরা অলরেডি কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি। এক হচ্ছে রেস্টুরেন্টগুলো বাড়ির নিচে যদি ট্রেড লাইসেন্স ছাড়া যারা করবেন তাদেরকে গ্র্যাজুয়ালি আমরা বন্ধ করে দেবো। আর আপনাদের যারা বাড়ির মালিক, আপনার বাড়ি তো কমার্শিয়ালের জন্য আপনি অনুমোদন নেন নাই, কিন্তু ভাড়া তো ঠিকই কমার্শিয়াল দিচ্ছেন। তো কমার্শিয়াল যদি ভাড়া দেন, প্রথম কাজ হচ্ছে রাষ্ট্রের পয়সা দিবেন, ট্যাক্সটা ঠিক মতো দিবেন। এবং অনুরোধ করব, কমার্শিয়াল ভাষা কমার্শিয়াল করেন, রেসিডেন্সিয়াল ভাষা রেসিডেন্সিয়াল ব্যবহার করেন। আপনারা যদি আইন না মানেন, আমাদের একার পক্ষে সম্ভব না, কারণ আমাদের লোকজন নাই, বাট আমরা এটাতে অনেক স্ট্রিক্ট হচ্ছি। ড্রেনেজ স্ট্রাকচার নিয়ে কথা হয়েছে, স্পেশালি 5 ফিট যে বড় আরসিসি ড্রেনেজ করার কথা। আমরা আগামীতে কোনো ড্রেনেজ ব্রিক বেস করবো না, এটা আপনাকে কমিটমেন্ট দিয়ে গেলাম, ঠিক আছে? এরপরে হচ্ছে 2 থেকে 8 নম্বর ওয়ার্ডের প্যারিস খালের বিষয়ে বলা হচ্ছে, পার্ক দখল আছে, পার্ক আমরা সব উদ্ধার করব। মশা আপনারা কম বলেছেন, কারণ মিরপুরে মনে মশা কম, উত্তরায় মশা বেশি। কালকে বলি আপনাকে, কালকে উত্তরাতে যখন আমি কথা বলেছি, পুরো আলোচনায় মশা কেন্দ্রিক ছিল। এটার কারণও আছে, উত্তরে অনেক লেক টেক অনেক বেশি, এবং আমাদের মশক কর্মী যারা কাজ করেন ডেফিনেটলি তারা কাজ করেন না, নাহলে এত অভিযোগ আসতো না, এটা আমি মোটামুটি শিওর। আসতেছি ভাই। একটা কথা এখান থেকে কোন ভাই বললেন যে আমাদের পুরো সিটি কর্পোরেশনে কি হচ্ছে না। হ্যাঁ, আমরা কি জানি কিছু? কোনো গভর্নেন্স সিস্টেম আছে, কিংবা কোনো ট্রান্সপারেন্সি আছে, কিংবা থাকলেও এটার কোনো ইনফরমেশন ওপেন আছে? নাই। তো সুতরাং প্রথম হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা নিয়ে আমি আজকেই বসেছি, আমাদের ওয়েবসাইটের মধ্যে লেখা আছে এখনো মুজিব শতবর্ষ, বুঝছেন? এটা খুব শরমের বিষয়। আমি বলছি এটা এক্ষুনি সমাধান করতে হবে। আমাদের আইটি ডিপার্টমেন্টে এক ভদ্রলোক আছে, উনি তো খালি দেখেছি তাবলিগ করে আর হচ্ছে দৌড়াদৌড়ি করে। ওনাকে বলছি যে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এবং এগুলোকে আমরা রিসাফল করব। আমাদের যে লিস্টগুলো ওয়েবসাইটে দেওয়া আছে এগুলো অনেক পুরান, ওনারা এই মানে রেসপেক্টেড ডিপার্টমেন্টে নাই। তো সুতরাং সবগুলো ডেটা আমরা আপডেট করব ভেরি সুন। আমাদের সবার ঢাকা একটি অ্যাপ, 4 কোটি টাকা দিয়ে একটা অ্যাপ করতে বলে 4 কোটি টাকা লাগে, মানে আপনি লুটপাটের একটা সীমা আপনি দেখেন। তারপরে এই অ্যাপটা বন্ধ। আমরা এই অ্যাপটি এই মাসের মধ্যে উদ্বোধন করব, এবং এই অ্যাপে এরকমভাবে আমরা সিস্টেম করব যেন এই অভিযোগটি সরাসরি আমাদের অনেক মহোদয় এবং হচ্ছে যে ওয়ার্ড লেভেল পর্যন্ত চলে যায়, এবং আপনারা এটা কতটুকু কাজ হচ্ছে না, পেন্ডিং আছে কি আছে না, এটা আপনারা জানতে পারবেন। তো সুতরাং এগুলো আমরা ওপেন করব এই মুহূর্তে। তাহলে এই যে ওপেন হইতে যদি 1-1.5 সপ্তাহ লাগে, আপনি কি করবেন? আমার ধৈর্য দরকার নাই। আমাদের পেজে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পেজে একটা গুগল ফর্ম দেওয়া আছে, দয়া করে সেখানের মধ্যে আপনি যদি আপনার অভিযোগটি দেন, আমি এটা সরাসরি পড়তে পারি, আমার কাছে অ্যাক্সেস আছে, আমি এটা অ্যাকশনে যেতে পারবো। অথবা আপনারা ওই আমাদের যে বিভিন্ন পোস্ট আমরা
মানে দেই রেগুলারলি, তার নিচে আপনারা যদি কমেন্ট করেন সেটাও আমি পড়ি, এবং সেটা পাবলিক, এটা শরমের বিষয় যে আপনি আমার বিরুদ্ধে আমার অভিযোগ করতেছেন পাবলিকলি একটা ওয়ালের মধ্যে, কিন্তু সেটা আমরা পড়ি। আই উইল রিয়েলি অ্যাপ্রিসিয়েট আপনারা এই অভিযোগগুলো আপাতত সেখানে দিতেও ভুলবেন না, এগুলো করেন, করলে আমার 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 সচেতনতা বাড়বে, অন্যদেরকে আমি দেখাইতে বলবো যে দেখেন আমাকে এগুলো বলতেছে, আপনারা এগুলো ইয়া করেন। তো সুতরাং আমি আপনাদের পার্টিসিপেশন চাই। এরপরে হচ্ছে আপনার এই যেটা গ্যাস এবং বস্তির কথা যেটা বললেন, এই বস্তিবাসীদেরকে তো উচ্ছেদ যে শব্দটা আপনারা ব্যবহার করেন এটার সাথে আমি একমত না। হ্যাঁ, আমি তাদের একটা হয় হাউজিংয়ের ব্যবস্থা করতে হবে অথবা তাকে কোথাও না কোথাও রিসেটেলমেন্ট করতে হবে। কিছুদিন আগে বাউনিয়া খাল উদ্বোধন করতে গিয়ে খালের মাঝখানে একটি ছোট্ট দ্বীপ ছিল, ওখানে 20টি পরিবার ছিল, ওদেরকে আমরা সসম্মানে আমরা নতুন একটি জায়গায় দিয়ে প্রতিটি পরিবারকে 20,000 টাকা করে দিয়ে আমরা তারপর উচ্ছেদ করেছি। তো সুতরাং মানুষের অধিকার, এবং এটা আমরা এই রোজার মধ্যে করি নাই, কারণ রোজার মধ্যে একটা মানুষের সেহরি আছে, ইফতার আছে, তার ধর্মীয় মানে অনেক ব্যাপার আছে, এগুলোকে সম্মান করে আমরা ঈদের পর এটা করেছি। তো সুতরাং এগুলো এই আমরা এসেছি কি কারণে, একটা ন্যায্যতার শহর তৈরি করার জন্য, স্লোগান সর্বস্ব শহর তৈরি করার জন্য আমরা আসি নাই। কমিউনিটি সেন্টার যেখানে যেখানে লাগবে জায়গা দেখাই দিবেন, করে দিব, আর জায়গা না দেখাই দিয়ে স্লোগান দিলে পারবো না। সুতরাং এই কাগজের মধ্যে লিখে দিবেন যে এখানের মধ্যে 5% 1 বিঘা জায়গা আছে, আই উইল ডু দ্যাট। দিয়াবাড়ি মোড় কাঁচা রাস্তায় লাইটিং অবশ্যই আমরা দেখব, যেটা বলেছেন কমিউনিটি সেন্টারের কথা। আবার স্মার্ট বাস স্টেশন অবশ্যই লাগবে, আমরা এটা নিয়ে সিরিয়াসলি কাজ করব, ঠিক আছে ভাই। কার পার্কিং, ডিপোর জায়গা এখন বলেন। এই রাতে যখন এই বাসগুলো থাকে এখানেই কিন্তু একটা চাঁদাবাজির জায়গা, আর দ্বিতীয় কথা হলো যে এটা মাদকের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে। এখানে যদি সরকারিভাবে একটা বাস ডিপো করা যায় তাহলে আমার মনে হয় এটা থেকে তার সন্ত্রাসী কার্যকলাপও বন্ধ হয়, চাঁদাবাজিও বন্ধ হয়, এখন মাদকও বন্ধ হয় স্যার। এবং এটার সাথে এলাকার পরিবেশের অনেক কিছু এটার সাথে জড়িত। আচ্ছা, আমরা এটা দেখছি। আচ্ছা, আসতেছি। প্রথম হচ্ছে যে পুরো ঢাকা শহরের ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে জাইকার সাথে আমাদের প্রধান উপদেষ্টার একটি নতুন মডেল আসতেছে। তো সেটা আসলে যে পুরাতন 20 বছর পুরাতন যত বাস আছে সেগুলো আলটিমেটলি ঢাকায় থাকবে না। তো শুধু একটু ধৈর্য ধরেন, দেখি প্রধান উপদেষ্টা কি নিয়ে আসে। বসেন, আমি শুনবো। হ্যাঁ শুনছি, এটা আছে, লিখবো না। আচ্ছা শুনতেছি, শুনতেছি। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। বসেন বসেন, শুনতেছি। বসেন ভাই, বললাম তো। হ্যাঁ, সুতরাং এই ট্রান্সপোর্ট সিস্টেমে আমরা যেহেতু প্রধান উপদেষ্টা বাংলাদেশকে অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। দেখি স্যার আমাদের জন্য কি নিয়ে আসেন। স্যার যদি কোনো ইনোভেটিভ কোনো প্রপোজাল দেন ডেফিনেটলি আমরা সেটা অ্যাকসেপ্ট করব। আর যদি স্যার বলেন আমাকে যদি বলেন যে তুমি এটা তোমার মতো করে করাও, আমার জন্য খুবই সহজ হবে, কারণ আমার কনক্রিট প্ল্যান আছে। তো সুতরাং আমি একটু অপেক্ষা করি, আপনারা একটু ধৈর্য ধরেন সেই বিষয়টি নিয়ে। এছাড়া এই মিরপুর 11 নম্বর এবং 12 নম্বরের যেই খাল খনন, বস্তি উচ্ছেদ এবং ময়লার কথা বলেছেন, সেটার জন্য আমরা অলরেডি আমি নিজে গিয়ে আপনাদের সাথে দেখা করেছিলাম, আপনার মনে পড়ে কিনা, আপনি ছিলেন না মনে হয়। হ্যাঁ, তো সুতরাং এরপরে আমরা বলেছি যে ঈদের পরে আমরা সেই অভিযানে যাব। তো সুতরাং সেই অভিযান আমাদের ঈদের পরে অলরেডি আমি ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে দিয়েছি। এবং দুয়ারিপাড়ায় যে বড় অরাজকতা হচ্ছে এবং সেখানে সরকারি জমি দখল করে এক ধরনের দখল বাণিজ্য হচ্ছে, সেগুলো আমরা ওয়াকফ প্রশাসকের সাথে কথা বলে সিটি কর্পোরেশন হয়তো বা নিয়ে নিবে। আমরা আজকেও সেটা নিয়ে কথা বলেছি। যদি আমরা সিটি কর্পোরেশন নিয়ে নিই তাহলে পুরো জায়গাটি স্পোর্টস জোন হবে, তাহলে পুরো মিরপুর আলটিমেটলি বাংলাদেশের বড় একটা স্পোর্টস জোনের আকারে রূপান্তরিত হবে। সেটা নিয়ে আমি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথেও কথা বলেছি। এখন বাকিটা মানে উপরওয়ালা জানে, আমার সময় এবং হচ্ছে আমার এফোর্ট এবং কোঅর্ডিনেশন যদি সব ঠিক থাকে এই কাজগুলো আমরা করব। এছাড়া আপনারা আজকে যা দিয়ে গিয়েছেন, আপনাদের সাথে ব্যক্তিগতভাবে ওয়ার্ড ভিত্তিক আমরা মিটিং করব ছোট ছোট আকারে, এবং তারপরে ওই যে পাবলিক স্পেসগুলো আমরা উদ্ধার করব, সেটা প্রায়োরিটি অনুযায়ী আমরা একটা একটা করে উচ্ছেদ অভিযানে আমরা চলে যাব। রাস্তা এবং অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে যে নতুন যে সাজেশনগুলো এবং রিকোয়ারমেন্ট এসছে, আমি চেষ্টা করব যে এই অর্থ বছরেই সেগুলো অ্যাটলিস্ট টেন্ডারেবল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? তো সুতরাং এটা একটা আরেক বিষয়। আপনারা অনেকেই কথা বলতে চান, এখনো সময় আছে, কাগজে যদি লিখে দেন তাহলে আমরা সেই অনুযায়ী করতে পারবো। অনেক মুরব্বী সিনিয়র সিটিজেন এসছেন, বীর মুক্তিযোদ্ধা এসছেন, ছাত্ররা এসছেন,
ইনোভেটিভ যে সলিউশনগুলো আছে আমাদের ছাত্র ভাই আপনাদেরকে নিয়ে আমরা এটা করব। তো আজকে যদি আপনাদের কাছে কম সময় কেন নিয়েছি জানেন, আগে সলিউশন মানে ইস্যুসগুলো খুঁজে বের করি। আপনারা আসলে সলভার, হ্যাঁ, ডুয়ার্স, আর ওনারা হচ্ছে ইস্যু রেজ করবে, ইস্যু রেজার। তো সুতরাং এই জন্য ওনাদের কাছে বেশি কথা বলেছি। সেগুলো নিয়ে আমরা আপনাদের সাথে বসবো, বসে আমরা কিভাবে এগুলোকে ইনোভেটিভ করতে পারি সেটা আমরা দেখব। ডেসকো এবং ডিপিডিসির সাথে খুবই গুরুত্বপূর্ণ মনে রাখেন, ডেসকো এবং ডিপিডিসির এমডিকে আমি আহ্বান জানিয়েছি আমার অফিসে। আমরা বসবো, রিক্সার চার্জিং পয়েন্টের নামে যেই কমার্শিয়াল কানেকশন সেটা আমরা যদি বন্ধ করতে পারি, তাহলে রিক্সার চার্জ এবং রিক্সা এখানে থাকার জন্য যেই সমস্যা, এটা একটা কঠিন হয়ে যাবে এই শহরে তখন থাকা। আমাকে তো তাকে 2-3 ভাবে ডিসকারেজ করতে হবে শহরে না থাকার জন্য, তাই না? আমি একটা জিনিসকে শেষ করি। হ্যাঁ, আপনারা যারা ছাত্র ভাইরা আছেন এবং এলাকার বিভিন্ন কমিটি থেকে আছেন, আপনাদের বাড়ি থেকে যদি রিক্সা গ্যারেজের জন্য লাইন নিয়ে কমার্শিয়াল করা হয়, আপনারা আমাকে জানাবেন। হ্যাঁ, আচ্ছা, শেষ করি। একটা তো হচ্ছে যে উপর থেকে পলিসিগতভাবে সিদ্ধান্ত দিবে, বাট তার ভাই শেষ করি ভাই, শুনলাম তো, ধন্যবাদ। আমরা যদি গ্রাউন্ড লেভেলে এই যে তথ্যগুলো দিচ্ছেন সেই তথ্যগুলো পাই, তাহলে রাতে মোবাইল কোড করব। তারপরেও যদি না হয়, আমার ওয়ালে কষ্ট করে লিখে দিবেন ফোন নাম্বার সহ, আমি ফোন দিয়ে যোগাযোগ করে আমি রাতের আধারে একটা ম্যাজিস্ট্রেট নিয়ে যাব, সব লাইন একটা করে কেটে দেবো, ঠিক আছে? সুতরাং আমি যদি চার্জিং পয়েন্ট বন্ধ করে দেই, এরপরে আমি ধরবো রিক্সার গ্যারেজ বন্ধ, তারপরে রাস্তায় ঢোকা বন্ধ, এগুলো আমরা গ্র্যাজুয়ালি করে আমরা তখন প্রশ্ন উঠবে যে আমরা কি করব? আমরা বলবো যে তুমি কারানীগঞ্জে যাও, তোমাকে এটা করতে দিব। তুমি রংপুর যাও, রংপুরে তোমাকে লাইসেন্স দিব। তুমি লক্ষ্মীপুর যাও, লক্ষ্মীপুর তোমাকে লাইসেন্স দিব। ভোলাতে গেলে লাইসেন্স দিব। তো সুতরাং আমরা কিন্তু তার পরিবারকে অর্থনৈতিকভাবে কিন্তু বিচ্ছিন্ন করছি না অর্থনীতি থেকে, বরঞ্চ আমি তাকে রিপ্লেস করছি। ঢাকা থেকে উনি অন্য জায়গায় চলে যাবে, ঢাকার চাপও কমবে, উনি ওনার রিক্সা নিয়ে গ্রামে গিয়ে কিংবা রেসপেক্টেড জায়গায় গিয়ে লাইসেন্স নিয়ে বৈধভাবে এই রিক্সাটাই অন্য জায়গায় চালাতে পারবে। তো সুতরাং এই ফেজিংটা করব, এবং এই ফেজিংটা যেন জাস্টিফাইড ওয়েতে হয়, সেটার জন্য প্রথমে তাকে এই শহরে থাকাটা কঠিন করে দিতে হবে। মানে এই অবৈধ ব্যবসা যখন কঠিন হবে, তখন সে হয় বৈধ কোনো প্রফেশনে যাবে, অথবা যেখানে তার এটা বৈধতা পাবে সেই জায়গায় সে ফেজ আউট করবে। সুতরাং এই ফেজিংটা যেন জাস্ট ট্রানজিশন হয়, সেটা আমার মাথায় আছে। কারণ আমরা তো ন্যায্যতার শহর করতে চাই, কিন্তু ন্যায্যতার শহর করতে গিয়ে শুধুমাত্র তার অর্থনৈতিক অবস্থা দেখতে গিয়ে তো আমরা সমগ্র ঢাকাবাসীর অধিকারকে আমরা জলাঞ্জলি দিতে পারি না। তো সুতরাং সেভাবে আগাচ্ছি। আপনারা কষ্ট করে শুনেছেন, এবং আমি যাদেরকে কথা বলতে দিতে পারি না, আপনারা যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন। এবং যারা এই লম্বা সময় ধরে অপেক্ষা করেছেন এবং কথা শুনেছেন, আপনাদের সকলকে অভিবাদন, এবং আমাকে দোয়া করবেন যেন আমি আসলে ঠিকমতো কাজ করতে পারি। ধন্যবাদ।